জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আজ দিনভর চিকিৎসকদের মিছিল, দুর্গা বাহিনীর মিছিল, সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল আরও রয়েছে। প্রতিবাদ মিছিলের ঢেউ যেন গত 1 মাস ধরে, অথচ পুজোর বাকি 1 মাস। অন্য বছর আবহাওয়ায় কেমন যেন পুজোর গন্ধ থাকে, কেনাকাটার ভিড় থাকে, আর এবছর বিচারের দাবি, স্লোগান, মন খারাপ যে মেয়েটি চলে গিয়েছে তার জন্য, সঙ্গে বিচারের দাবিতে জমেছে রাগ, ক্ষোভ। এই আবহেই দুশ্চিন্তার মেঘ কিন্তু আরও অসংখ্য মানুষের, যারা গোটা বছর এই পুজোর অপেক্ষায় হা পিত্তেশ করে থাকে। কত রকমের পেশার, কত রকমের মানুষের কাছে পুজো শুধু উৎসব নয়, রোজগারের একটা মস্ত সময়ও বটে। এবছর কেমন যেন সব এলোমেলো। মা দুর্গার এবার দোলায় আগমন। ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতিমৃত্যু। আশঙ্কার মেঘ জমছে ভাদ্রের আকাশে। 2 তারিখে মাতৃপক্ষের শুরু। নারী অধিকারের লড়াইয়ে মাতৃপক্ষে কি নতুনভাবে প্রতিবাদের আওয়াজ উঠবে? তাতে কি কমতে পারে উৎসবের আলো, নাকি বিচারের দাবি নিয়েই আলো ঝলমল উৎসব? কি অবস্থা পুজো অর্থনীতির? এই নিয়ে কথা বলবো। আজ আমাদের সঙ্গে রয়েছেন উৎসব উপদেষ্টা ধ্রুবজ্যোতি বোস শুভ, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ প্রবীর সরকার, রয়েছেন 2 পুজো উদ্যোক্তা, সমাজসেবী সংঘের অরিজিৎ মৈত্র রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন বালিগঞ্জ কালচারাল, তার উদ্যোক্তা অন্যতম অঞ্জন উকিল। আর আমি শুরুতে একটা বিষয় স্পষ্ট করে দিই, কোনোভাবেই আমরা আন্দোলন গুলিয়ে দেওয়ার, বিচারের দাবিকে খাটো করার চেষ্টা কিন্তু একদম করছি না। আমি শুধু প্রান্তিক মানুষগুলোর অবস্থা জানতে চাইছি। বদলে যাওয়া এই আবহে তাদের কি পরিস্থিতিতে পড়তে হতে পারে সেটা বোঝার চেষ্টা করছি। পুজোতে প্রতিবাদের ঝাঁজ কতটা থাকবে সেটা বোঝার চেষ্টা করছি। কারণ দুর্গাপুজো মানে কিন্তু শুধু উৎসব নয়, 32,000 কোটির বেশি অর্থনীতিও বটে। এই জায়গা থেকেই আমি শুরু করব। আমি শুরুতে ধ্রুবদার কাছে আসবো। আমার কাছে একটা রিপোর্ট রয়েছে। এই রিপোর্ট 2019 সালে প্রকাশিত হয়েছিল, ম্যাপিং দ্য ক্রিয়েটিভ ইকোনমি অ্যারাউন্ড দুর্গাপূজা 2019, যেখানে আমরা জানতে পারছি অন্তত বাংলার যার জিডিপি তার অন্তত 2.58% এই দুর্গাপুজোর। 32,000 কোটি বেশি একটা ব্যবসা চলে। এখন কোন জায়গায় দাঁড়িয়েছে? এটা তো 2019-এর রিপোর্ট। অ্যাকচুয়ালি 2019-এ যে সার্ভেটা হয়েছিল, সেই সার্ভেটা হয়েছিল 2017 থেকে 2019 পর্যন্ত। আচ্ছা, এই মুহূর্তে যদি আমরা এটাকেই যদি তার একটা অঙ্ক ধরে নিই, তাহলে আনুমানিক এই মুহূর্তে এই সংখ্যাটা প্রায়, কোভিড গেছে, কিন্তু কোভিডের পরে এই অর্থনীতিটা আবার বিপুল পরিমাণে ফিরেও এসছে। আচ্ছা, এই মুহূর্তে এই অর্থনীতির পরিমাণ 80,000 কোটি টাকা। 80,000 কোটি, এবং যার জিডিপি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 4.6%, মানে প্রায় ডাবল। বেশি, অনেক অনেক বেশি। কারণ পুজো মানে কিন্তু শুধু পুজোর জৌলুস বাড়া নয়, পুজোর সাথে পুজোর অর্থনীতিটা এমনভাবে জড়িয়ে, যেখানে শুধুমাত্র কিন্তু কত বড় প্যান্ডেল কলকাতা শহরে হচ্ছে, কত আলো ঝলমলানি হচ্ছে তা নয়, কত বেশি ব্যবসা হচ্ছে শপিং মলগুলোতে, কত বেশি ব্যবসা হচ্ছে গড়িয়াহাটে, কত বেশি ব্যবসা হচ্ছে হাতিবাগানে, কত বেশি ব্যবসা হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কত বাইরের মানুষ আজকে কলকাতা শহরে আসছে পুজো দেখবার জন্য। আপনারা জানেন দ্যাট 2021-এর 15 ডিসেম্বর কলকাতা দুর্গাপুজো ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ পেয়েছে। সেই তকমা পাবার পর দেশ বিদেশের মানুষ আজ কলকাতার দুর্গাপুজো আর্ট বা দুর্গাপুজো দেখার অভিমুখে চলে এসছে। এবং এই যে মানুষগুলো যারা আসেন, তারা কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো এসে দুর্গাপুজো দেখছেন ব্যাপারটা তা নয়, তার সাথে হোটেল আছে, তার সাথে ফ্লাইট আছে, তাদের যানবাহন রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, শপিং রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা দুর্গাপুজোর অর্থনীতি। এই অর্থনীতির সাথে কিন্তু শুধুমাত্র আমাদের পুজোর জৌলুস, থিম, ভাবনা, মানে পুজোর ফুর্তি এই বিষয়টা নয়, একদমই নয়, একদমই নয়। পুজোর অর্থনীতি সম্পূর্ণরূপে আলাদা। এবং এই পুজোর অর্থনীতির ওপর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রচুর মানুষের প্রায় 50%, 60% তার বছরের ইনকাম ডিপেন্ড করে এর সাথে। একদমই। আমি এই জায়গা থেকেই অরিজিৎদার কাছে যাব। কি মনে হচ্ছে, কি হবে এবছর? কি এখনো পর্যন্ত কি বুঝছেন আপনারা? দেখুন, আমরা যারা পুজোর উদ্যোক্তারা, আমি অনেক জায়গায় বলছি যে আমাদের কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 60% বেশি কাজ হয়ে গেছে। কারণ আমাদের যখনই একটা পুজো শেষ হয়, আমাদের পরিকল্পনা শুরু হয়ে যায় পরের বছরের জন্য। এবং যারা শিল্পী তারা কি করে, তারা কিছু বাজেটটাকে কনস্ট্যান্ট থাকে সবসময় বহু পুজোর, যে তারা যাতে
ওই মে মাস বা ফেব্রুয়ারি যেই কন্ট্রাক্ট হয়ে গেল, ওরা এপ্রিল মে থেকেই যে আর্টিফ্যাক্টসগুলো যেগুলো পুজোর সময় লাগানো হয় সেগুলো কিন্তু ওই সময় বানানো শুরু হয়ে যায়। এবং আমাদের ধরুন আজকে রথ হচ্ছে আমাদের দুর্গাপুজোর একটা উল্লেখযোগ্য দিন, যেই দিন থেকে আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। এবং রথের দিন থেকে আমাদের স্ট্রাকচার শুরু হয়, খুঁটি পুজো যেগুলো সব শুরু হয়, খুঁটি পুজোর সাথে সাথে স্ট্রাকচার শুরু হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে তো আর একটা মাস বাকি, অলরেডি 60-70 জন করে মানুষ কাজ করছে এবং প্রায় ফিনিশিংয়ের জায়গায়। পুজো হবে, পুজো না হওয়ার কোনো ব্যাপারই নেই। কারণ আমার একটা কথা যেটা আমি বলতে চাই যে প্রতিবাদের জায়গায় থাকবে, কাজের জায়গায় থাকবে। আমরা যে যারা প্রতিবাদ করছি এভরিডে, যে আমরা মিছিলে নামছি, আমরা কিন্তু কেউ অফিস ছুটি নিয়ে মিছিলে যাচ্ছি না। আমরা কাজ করছি, কাজ থেকে ফিরছি বাড়িতে, আমরা তারপরে মিছিলে গিয়ে জয়েন করছি। আমাদের মণ্ডপে যারা কাজ করছে তাদেরও কিন্তু এটা কাজ, তারাও হয়তো আমাদের সাথে মিছিলে যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে আমি আজকে মিছিলে যাব সন্ধ্যেবেলা বলে আমি আজকে অফিস থেকে ছুটি নিয়ে গেলাম। তো আজকে দুর্গাপুজোটা কিন্তু একটা কাজের জায়গায়, মানে আজকে যে কটা লোক এই পুজোর সাথে জড়িত বা যে ব্যবসাদাররা পুজোর সাথে জড়িত, তাদের অলরেডি টাকা লগ্নি করা হয়ে গেছে, র মেটেরিয়াল কেনা হয়ে গেছে। তো সেই টাকাটা আজকে রোল করছে বিভিন্ন স্তরে, সেটা ট্রানজাকশনগুলো চলছে, লেনদেন হচ্ছে। সুতরাং এটাকে আমরা, পুজোটা একটা ব্যবসার জায়গায় চলে এসছে এখন, বড়সড় ব্যবসার জায়গা। আমার যদি একটা বিরতির সময় হয়ে গেছে, আমি খুব সংক্ষেপে একটু আমি অঞ্জনদার কাছে আসবো। এই যে অনুদান ফেরানোর যে বিষয়টা, এই পুজোর অনুদান বেশ মোটা টাকার একটা অনুদান, এটা কিন্তু শুরুতে একটা সমালোচনার মুখে পড়েছিল। এই অনুদানের টাকাটা আপনারা মূলত কি কাজে লাগান? দেখুন, যেটা এক্ষুনি অরিজিৎ বলল বা শুভ বলল, আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 43,000 দুর্গাপুজো হয় এবং আপনি প্যান্ডেল শিল্পী, ইলেকট্রিশিয়ান, ঢাকি, পুরোহিত সমস্ত রকম যদি ধরেন, আমি ধরলাম অন অ্যান অ্যাভারেজ প্রতিটা পুজোর সাথে 40 জন করে কর্মী যুক্ত। তাহলে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হচ্ছে 16 লক্ষ লোকের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, এবং তাদের ফ্যামিলি যদি ধরেন 1 কোটি লোকের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট। সারা বছরের এই 1 কোটি লোক কিন্তু এই দুর্গাপুজোর ওপর নির্ভর করে থাকে। ঠিক। এবং এই যে অনুদানের প্রশ্নটা করলেন, এই টাকাটা কিন্তু আমি আপনার কাছে আবার ফিরবো একটা বিরতির পর। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে, গড়পড়তা মানুষেরা মনে করেন আচ্ছা অনুদানের টাকা অত ফুর্তি করবে, এই বিষয়টুকু একটা ধারণা আছে। আমি আপনার কাছেই আসবো, একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আমি আবার অঞ্জনদার কাছে আসবো। আটকে দিয়েছিলাম তখন, যে প্রশ্নটা রেখেছিলাম আপনার কাছে, যে পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া এটাও একটা প্রতিবাদের মাধ্যম হয়ে উঠেছে এখন। অনেকে অনুদান ফিরিয়ে দিচ্ছেন, অনেকে মনে করছেন এটা যখন অনুদান দেওয়া হয়েছিল যে এটা নিয়ে তো ফুর্তি হয়, মানে এটা ক্লাবগুলোকে হাতে রাখার চেষ্টা, এটা একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবে লোকে ধরে নিয়েছিলেন। এটা নিয়েও তো প্রশ্ন উঠছে। দেখুন, দুর্গাপুজো যারা করে একটা আবেগে করে। দুর্গাপুজোটা হচ্ছে যারা একটা পুজো পাগল, মানে একটা নেশার মতো জিনিস, ঠিক আছে? তো এই দুর্গাপুজোর সাথে যেটা বলছিলাম আমি, বাংলার প্রত্যন্ত বেশ কিছু গ্রাম জড়িয়ে আছে যাদের সারা বছর এই দুর্গাপুজো নির্ভর, তাদের অর্থনীতি, সেই সব গ্রামের অর্থনীতিটা কিন্তু ওই দুর্গাপুজো নির্ভর। ধরুন আজকে শোলা শিল্প যারা করছে, আজকে এনায়েতপুর একটা প্রত্যন্ত গ্রাম আছে বাংলায়, সেটা পুরো গ্রামের টোটাল এন্টায়ার গ্রামের লোকেরা সারা বছর ধরে কিন্তু এই পুজোর জন্য ঠাকুরের সাজ বানাচ্ছে। বা হাওড়ায় পার্বতীপুর বলে একটি গ্রাম আছে, অনেকেই জানে না, সেই গ্রামের লোকেরা সারা বছর ধরে মায়ের যে চুল হয়, পাটের যে চুল হয়, তারা সেই গ্রামের লোক সেই জিনিস বানাচ্ছে। তাহলে এই যে লোকগুলো, এই যে গ্রামটা সারা বছর নির্ভর করে আছে দুর্গাপুজোর ওপর, এই যে অনুদানের টাকা বলছেন, এই টাকাটা কিন্তু যাচ্ছে ওই সমস্ত প্রত্যন্ত লোকগুলোর কাছে। আর যেটা বলছেন দুর্গাপুজো ফুর্তি, একেবারেই নয়। যে যারা দুর্গাপুজো করে তারা একটা আবেগে করে। বহু লোকে এখন পুজো প্রথম শুরু করতে হয় না, একটা বিরাট টাকা ইনভেস্ট করতে হয়। পরে তো এখন দুর্গাপুজো তো আর চাঁদা তুলে হয় না, এখন কর্পোরেট স্পন্সরশিপের উপর দুর্গাপুজো হয়। সেই কর্পোরেট স্পন্সরশিপটা কিন্তু পরে আসে। এইবারে কি একটু ধাক্কা লেগেছে তাতে? সেটা এখনও আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের গণেশ চতুর্থী হয়ে যাওয়ার পরে জেনারেলি এই স্পন্সরশিপের ব্যাপারগুলো হয়। এই এখনও পর্যন্ত এরকম আমরা কোনো আভাস পাইনি যে
এসব স্পন্সরশিপের কোনো ঘাটতি হয়েছে বা কিছু হয়েছে। মানে এখন আপনারা কি এক্সপেক্ট করছেন যে পুজোটা প্রত্যেক বছরের মতো হবে, না একটু হলেও ধাক্কা খাবে? না, পুজো যেরকম হয় পুজো সেরকমই হবে এবং আমরা অত্যন্ত আশাবাদী। কারণ দেখুন, এর চেয়েও কঠিন কঠিন পরিস্থিতিতে কিন্তু পুজো হয়েছে। 1946 সালে কিন্তু বাংলায় একটা বিরাট বড় প্লেগ হয়েছিল, তখনও কিন্তু দুর্গাপুজো হয়েছে। 2021 কিছুদিন আগেই কোভিড পরিস্থিতিতেও কিন্তু দুর্গাপুজো হয়েছে। কিন্তু এইরকম আমরা বিশ্বাস করি বেনজির পরিস্থিতিও তো আমরা দেখিনি, মা আসবেন এবং বেনজির পরিস্থিতিও তো আমরা দেখিনি। একদমই তাই। কিন্তু পুজো, আমার মনে হয় এর সাথে পুজোটাকে যে জড়িয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি এবং আমরা সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে যে অপরাধী বিচার পাবে এবং তার কঠিনতম শাস্তি হবে। কিন্তু পুজোটাকে যারা এর সাথে জড়ানোর চেষ্টা করছেন, আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু লোক এটা করার চেষ্টা করছে। আমি এই জায়গা থেকে প্রবীর বাড়ির কথা আছে। প্রবীর, একটা খবর সামনে পাওয়া যাচ্ছে যে এই বছর পুজোর 1 মাস আগের যে কেনাকাটা, সেইটা একদম ছবিটা বদলে গিয়েছে। আপনার অ্যাসেসমেন্ট কি? এখনো পর্যন্ত পুজো অর্থনীতির যে মাসখানেক আগে থেকে যে চাকাটা ঘুরতে শুরু করে, সেটা কি স্বাভাবিক বলে আপনার মনে হয়, নাকি অনেকটা ধাক্কা খাচ্ছে? এবং যদি ধাক্কা খেতে থাকে, সেটা কতটা চাপ ফেলবে এর সঙ্গে যারা যুক্ত তাদের ওপর? শুরুতেই আমি একটা কথা বলতে চাইবো, যেটা হয় আমরা তার ব্রিটিশ কাউন্সিল, কুইন্স মেরি ইউনিভার্সিটি লন্ডন এবং আইআইটি খড়গপুরের তত্ত্বাবধানে রাজ্য সরকারের সহায়তায় একটা স্টাডি করা হয়েছিল। তাতে 2019-এর যে টোটাল ইকোনমিক ইম্প্যাক্ট বা অর্থনীতির যে বিস্তার, সেটা করা হয়েছিল 32,000 কোটি টাকায়। এবং এই 32,000 কোটি টাকার 2019-এর যে ফিগার, তার মধ্যে রিসার্চে দেখা যাচ্ছে যে 32,000 কোটি টাকার মধ্যে যে 60 to 65% রিটেইলে খরচা হয়, 10% ফুডিং এ খরচা হয়, বাদ বাকি যে 25% সেটা প্যান্ডেল, প্রতিমা, লাইট, স্পন্সরশিপ, অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন মুদ্রণ হয়, যেমন আনন্দবাজার বা বর্তমান, এবং ট্রাভেল রিলেটেড বিজনেস থেকে আসে। 2020 আর 21-এ কোভিড আসায় সেরকম ভাবে একটু ড্যাম্পনার ছিল। 2022-এর যে অ্যাসেসমেন্ট, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ যদি অ্যারাউন্ড 30% লাগানো যায় স্ট্যাটিস্টিক্যালি, তাহলে মোটামুটি 40,000, এবং 2023-এর যে পুজো গেছে তাতে মোটামুটি 52 থেকে 55,000-এর একটা ফিগার, একটা অসমর্থিত ফিগার। প্রবীর, আপনার অডিও একটু সমস্যা হচ্ছে, কেটে কেটে যাচ্ছে। আমি আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি ধ্রুবদার কাছে খুব সংক্ষেপে আসবো। আমাদের ফেসবুক লাইভেও সরাসরি অনুষ্ঠান যাচ্ছে, সেখানে আমি দু একটা কমেন্ট পাচ্ছি যে এবার বারোয়ারি মণ্ডপ পুরোটাই ত্যাগ করা প্রযোজ্য। কেউ বলছেন, এটা কি আপনার পরিবারের সঙ্গে হলে পুজোতে আনন্দ করছেন? পুজো প্রতি বছর আগে বোনটা বিচার পাক, তারপর পুজো। নিঃসন্দেহে বিচার আমরা দাবি করি, প্রত্যেকেই চাইছি আমরা। এই যে পুজো এবছর বন্ধ রাখা হোক, একাংশের এরকমও বক্তব্য উঠে আসছে, এটা নিয়ে কি বলবেন? কোন পুজো বন্ধ রাখার কথা বলছে? এই পুজোটা বন্ধ রাখতে বলছে? এই পুজোটা বন্ধ রাখতে বলছে, নাকি এই পুজোটা বন্ধ রাখতে বলছে? ঠিক। পুজো মানে শুধু বারোয়ারি পুজো নয়। বারোয়ারি পুজো কলকাতার দুর্গাপুজো, পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর একটা আবহ রচনা করে। যদি সেই আবহটা না থাকে, তাহলে এই একটা জায়গাও কিন্তু বেঁচে থাকবে না। আমরা চিন্তা করি গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান, বড়বাজার, ওই প্রত্যন্ত হকারটার কথা। আমরা যারা বন্ধ করবার কথা বলছি, আমরা একটাবার চিন্তা করি যে ছোট্ট ছেলেটার হাত ধরে যে লোকটা ঢাক বাজানোর জন্য এখানে আসবে, একবার ভাবছি। দেখুন, যে ঘটনা হয়েছে সেই ঘটনার প্রতি কোনো ভাষা আমাদের নেই। কষ্ট লাগে, দুঃখ লাগে।
আমার জন্ম, আপনার জন্ম, সবার জন্ম আমাদের মায়েদের থেকে। সে একজন নারী, তার প্রতি যদি আমাদের সেই সহমর্মিতার সেই জায়গাটা থাকে, তাহলে আমাদের যে ছোট্ট বোনটার উপর হয়েছে তার প্রতি আমাদের নেই? 100% আছে, সমগ্র বাংলার আছে। কিন্তু তার মানে তো এটা নয় যে অর্থনীতির একটা চাকা আমি বন্ধ করে দেব। ঠিক। যারা এটা বলছেন তাদের কাছে বিনম্র জোরে আমরা একটাই কথা বলছি, আন্দোলন, প্রতিবাদ, সেটা মানুষের ব্যক্তিগত তার জায়গা থেকে তাদের ভাবনা চিন্তা অবশ্যই হবে কি হবে না সেটা মানুষ ডিসাইড করবে, কিন্তু অর্থনীতিটা প্লিজ বন্ধ করবেন না। ওটা একবার বন্ধ হয়ে গেলে সেই চাকাটা ঘোরাতে কিন্তু আবার বহু সময় লেগে যাবে সবার মিলে। কিছু বলছিল, অর্থনীতি তো আছেই, কিন্তু তার সাথে আপনি দেখবেন যে এই যে আমরা যারা বসে আছি, আমরাও তো মিছিলে হাঁটছি, আমাদের পরিবারের মানুষও তো মিছিলে হাঁটছে। এই যে এত মানুষ মিছিলে হাঁটছে, তাদের মধ্যে তো পুজোর মানুষও রয়েছে। আজকে আমার পাড়াতে যদি 300টা লোক থাকে, সে 300টা লোকের মধ্যে তো সেই 50টা লোক তো মিছিলে হাঁটছে। এটা কখনোই ভাবা উচিত নয় যে দুর্গাপুজো আসা মানে প্রতিবাদ বন্ধ হয়ে যাওয়া। আমরা বরং বলছি দুর্গাপুজোর মতন এত ভালো একটা প্ল্যাটফর্ম আর হতেই পারে না যেখানে আমরা প্রতিবাদ দেখাবো। পুজোটাকে আমরা প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করব। কারণ কি, আজকে আমার পরিবার, আজকেও দেখা গেছে গণেশ পুজোয় সেখানে আর.জি. কর কাণ্ডের বিচার চাইছেন, সেরকম সেটা দুর্গাপুজোয় আরো বেশি করে করা হবে। কেন, আজকে আমরা সবাই জানি যে আইনের কাছে গেছে, আমরা কখনোই আশা করছি না যে দুর্গাপুজোর আগেই এর বিচার হয়ে যাবে। এই আমাদের এই প্রতিবাদ চলবে, পুজো শেষ হয়ে যাবার পরেও চলবে, কারণ এই বিচার যতক্ষণ না হবে আমাদের বাংলার মানুষ থেমে থাকবে না। সেখানে পুজোর কমিটির লোক কিন্তু আলাদা নয়, পুজো কমিটির লোকেরা এর মধ্যেই মিশে রয়েছে। একদমই। আমি আবারও প্রবীদার কাছে আসার চেষ্টা করব। প্রবীদা, যে প্রশ্নটা করেছিলাম, কি মনে হচ্ছে যে কতটা ধাক্কা খেয়েছে এখনো পর্যন্ত? আওয়াজটা কি ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবারে পাচ্ছি, বলুন। আচ্ছা, তো মোটামুটি যেটা বলছিলাম, মোটামুটি 55-60 হাজার টাকার একটা বিজনেস, আর এবছর যেটা আমার অ্যাসেসমেন্ট ক্লোজ টু 70 to 75,000 হওয়ার উচিত। এইবারে এত বড় যে একটা উৎসব, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজে যেটা চলে যাওয়া একটা প্রোগ্রাম, ব্রাজিলের রিও বা জার্মানির অক্টোবর ফেস্টের সঙ্গে যেটা সমতুল্য, তার যে একটা ম্যাসিভ ইকোনমিক ইম্প্যাক্ট থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখানে একটা কথা প্রথমেই বলা দরকার, যেটা হচ্ছে যে ফার্স্ট ওয়েভ অফ এক্সপেন্ডিচার যেটা আমরা করি একদম শুরুতেই, রিটেল, ফুডিং, ট্রাভেল, প্যান্ডেল, লাইট ইত্যাদি, প্রতিমা, যার মোটামুটি একটা অঙ্ক যেটা 50-60 হাজার কোটি টাকা, সেই বিজনেসটা যখন সেকেন্ড স্টেজে যায়, সেই পয়সাটা কিন্তু এগেইন দে ইউজ ফর সামথিং, সাম পারপাস, পার্সোনাল হোক, বিজনেস হোক। অর্থাৎ যে মাল্টিপ্লায়ার এফেক্ট যেটা, সেটাকে আপনি যদি 2 to 2.5 টাইমসও নেন, এর ইম্প্যাক্টটা কিন্তু 1,20,00,000 থেকে 1,50,00,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। এটা আমার পার্সোনাল একটা অনুমান। 17 লক্ষ কোটি টাকার গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যে 1,20,00,000 থেকে 50,000 কোটি টাকার একটা ইম্প্যাক্ট, যেটা কিনা ক্লোজ টু 5 to 7% অফ দ্য স্টেট জিডিপি, ম্যাসিভ ব্যাপার। এবং এই যে টোটাল যে অঙ্কটা বললাম, এই অঙ্কটা করতে গেলে যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন বা কর্মসংস্থান যেটা সৃষ্টি হচ্ছে, সেটাও একটা আনুমানিক ব্যাপার। অসমর্থিতভাবে যেটা জানা যায় 3 to 5 lakhs ডাইরেক্ট একটা এমপ্লয়মেন্ট, একটা ইম্প্যাক্ট পড়ে এই পুজোর এই মৌসুমটায়। এবারে যেটা আপনি জিজ্ঞেস করলেন, দেখুন, যেরকম মানুষের আনন্দ যেটা, এক্সপেন্ডিচার যেটা, এটা বহিঃপ্রকাশ কিসের? একটা স্বতঃস্ফূর্ত একটা মানসিক আনন্দের একটা স্বতঃস্ফূর্ত একটা বহিঃপ্রকাশ। বর্তমানে যা পরিস্থিতি, এবং যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে, যে স্পন্সরার্স তারা কিন্তু একটুখানি ব্যাকফুটে এখন আজকের তারিখ পর্যন্ত। কুমারটুলিতে যে অ্যাডভান্স যেটা হতো এতদিন, যে পুজো ঠাকুর, অনেক বড় ঠাকুর যেত, সেই ঠাকুর, এটা কিন্তু প্রিন্ট মিডিয়ার খবর, আনন্দবাজারেই আপনি পড়ে দেখুন। অর্থাৎ সেখানেও কিন্তু অ্যাডভান্স একটুখানি যেন ব্যাকফুটে। বর্তমানে যেরকম ভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং ইয়ে চলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মার্কেটিং, আমাদের যে ষষ্ঠী থেকে নবমী 4 দিনে 4টে জামা পরবো, বাচ্চারা যেটা হয়, অর্থাৎ মাল্টিপল টাইমস অফ শপিং, শুজ, দিস থিং, দ্যাট থিং, কোনো একটা জায়গায় মনে হচ্ছে এইটা যদি চলতে থাকে বিয়ন্ড 28 সেপ্টেম্বর, আর আমি গ্রেস দিলাম,
অর্থাৎ 21 সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর এই 20 দিনের এই যে এই স্পেসটা কিন্তু আমাদের আনন্দ, মার্কেটিং এবং সমস্ত ইসের জন্য ছেড়ে দেওয়া উচিত। ওই সময়ও যদি এই বর্তমান পরিস্থিতিটা চলে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, খানিকটা হলেও যেন ইকোনমিক ইম্প্যাক্ট এবছরের আমরা দেখতে পাবো। একদমই। আমি এই জায়গা থেকে অন্য জায়গাতে আসবো। যে কথা আমি আবারও আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে অনুদান, আমি কুণাল ঘোষের একটা বক্তব্য সকাল থেকে আমরা চালাচ্ছিলাম, আমি আরও শোনাতে বলবো এই অনুদান নিয়ে তিনি কি বলেছেন, তারপর আপনার কাছে আসছি। তারা পুজোর সঙ্গেই মানে আরজি করের ঘটনা ন্যায় বিচার সবাই চায়, কিন্তু আরজি করের ঘটনার ন্যায় বিচারের দাবির সঙ্গে পুজোর অনুদান ফেরানো এটার কোনো সম্পর্ক নেই। পুজোর অনুদানটা মূলত পুজো অর্থনীতিটাকে মজবুত করার জন্য। এটা বাংলার পুজো পৃথিবীর বৃহত্তম একটা বিকল্প অর্থনীতি, সেই অর্থনীতিটাকে মজবুত করার জন্য সরকার বেনজিরভাবে সময়োপযোগী ইতিবাচক পৃষ্ঠপোষকতা করে। করোনা কালেও এই কারণে বহু মানুষের আয়ের ব্যবস্থা হয়েছিল। এখন এটা যদি কেউ রাজনৈতিক মানসিকতা নিয়ে ফেরতের কথা বলেন, তাহলে ফেরত দিলে গত বছর যদি নিয়ে থাকেন একসঙ্গে সবশুদ্ধ টাকাটা ফেরত দেবেন, অন্য কোনো কাজে লাগতে পারে। কিন্তু এক্ষেত্রে তো যখন অনুদান দেওয়া হয় প্রশ্ন উঠেছিল যে টাকা অনুদান দেওয়া হচ্ছে সেই টাকায় অনেক সমাজ কল্যাণমূলক কাজ করা যেত, যেখানে সরকার বারবার বলে যে বাজেট নেই, এইখানে হাতে এত টাকা নেই, তারপর অনুদান, এবং এই আবহে অনুদান ফেরত দেওয়ার বিষয় যখন হচ্ছে তা নিয়ে তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই। দেখুন, এই সরকারের এই যে অনুদানটা দেওয়া হয় সেখানে একটা কথা বলে দেওয়া হয় যে অনুদানটা কোন কোন খাতে খরচা করতে হবে এবং পুজোর পরে তার হিসেবটাও কিন্তু থানায় আমাদের জমা দিতে হয়। সেই খাতেই কিন্তু সেটা বলে দেওয়া আছে। কোভিডের সময় যেরকম আমাদের প্রোটেকশন, স্যানিটাইজেশন, ওমেন এম্পাওয়ারমেন্ট, এই সমস্ত কিছু খাত কিন্তু বলে দেওয়া আছে। সেই সমস্ত খাতেই কিন্তু টাকাটা খরচা করতে হয় এবং পুজোর পরে তার হিসেবটাও কিন্তু আমাদের জমা দিতে হয়। কাজে একদম ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এটা জমা দিতে হয়। কাজেই এই অনুদান ফেরত দেবে, অনুদান নিয়ে যে কথাবার্তা চলছে, আমি জানি না তারা এই ব্যাপারটা পুরোটা জানেন কিনা আর কি। এবং আমি যেটা বারবারই বলছি যে দুর্গাপুজোর এই এত বড় ইকোনমি, টাকাটা কিন্তু রোল হয়ে ইকোনমিতে রোলিং হয়ে এটা কিন্তু যাচ্ছে একদম প্রত্যন্ত লোকেদের কাছে। আজকে যারা প্রতিমা বাহক এরা কোথা থেকে আসেন জানেন? সমস্ত ক্যানিং, লক্ষ্মীকান্তপুর ওখান থেকে আসে। এরা কিন্তু সারা বছর মৎস্যজীবী। এরা 7 দিন 10 দিন প্রতিমা বহন করে এই যে এক্সট্রা একটা উপার্জন করে, সেই দিয়ে হয়তো তার মেয়েকে একটা সে মোবাইল ফোন কিনে দেবে। তার মেয়েটি হয়তো সারা বছর অপেক্ষা করেছে এবার বাবা গিয়ে ঠাকুর বয়ে আমাকে এসে একটা মোবাইল ফোন দেবে। তাহলে তার কথাটা এবার চিন্তা করুন। সে তো সারা বছর ভেবে রয়েছে যে এবার আমি একটা উপহার পাবো। কাজেই বা অনেকে আছে এইরকম ধরনের যারা পুজোর সাথে সারা ঢাকি যারা ঢাক বাজায়। আজকে হয়তো এক্ষুনি উনি বললেন 4 দিনে 4টে জামা কাপড়ের কথা। অনেকে হয়তো সারা বছরে একটাই জামা হয়, সেটা কিন্তু বাবা এসে হয়তো প্যান্ডেলে ঢাক বাজাবেন বলে সে একটা নতুন শাড়ি পাবে বা একটা নতুন জামা পাবে। তো এই ব্যাপারটাও আমাদের প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে, কিন্তু এই লোকগুলোর কথা মাথায় রেখে এদের কথা ভুললে চলবে না। একদমই। আমরা এইবারে আমার আরেকটা বিরতির সময় গেছে, বিরতির পর যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যদি এরকম রাখা হয় উৎসবের মতন থাকবে এবং তার সঙ্গে বিচারের দাবি যাতে থিতিয়ে না যায়, উৎসবের আলোয় যাতে ওই সব অন্ধকার দিকগুলো যা নিয়ে আমরা কথা বলতে চাইছি সেগুলো চাপা পড়ে যাতে না যায়, সেইটা নিয়ে কি করা যেতে পারে। ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ওই তো আপনার কাছে আসবো। সমাজসেবী একটা থিম করেছিল, আমি যদি খুব ভুল না করি 2023-এ, এই পুজোর সঙ্গে যারা জড়িত তারা কিভাবে জড়িয়ে থাকেন সেই নিয়ে একটা থিমের ওপর ভিত্তি করে। কিন্তু এইবারে যেহেতু পরিস্থিতিটা আলাদা, এইবারে যেহেতু একাংশের দাবি হচ্ছে যে এতটা আড়ম্বর নয়, জৌলস নয়, প্রতিবাদ চলুক, প্রতিবাদ তো থামতে দেওয়া যাবে না, কোনোভাবেই থামতে দেওয়া যাবে না। এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে আমরা যে 14ই আগস্টে যখন সারা কলকাতা এবং আমরা দেখেছি প্রতিটা মানুষ যেমন রাস্তায় ছিল, তেমন এই 2 দিন আগে যেটা হলো, আমরা কিন্তু আবার সেই রাস্তায় নেমেছিলাম মোমবাতি নিয়ে, আলো নিভিয়ে আমরা 9টা থেকে 10টা সেই প্রতিবাদ করেছি। এবং এই প্রতিবাদ আরও যত দিন যাবে বাড়বে।
আজকে অক্টোবরের এন্ড, মানে পুজো হচ্ছে 2 তারিখ থেকে মহালয়া, আর শেষ হয়ে যাবে আপনার 10 তারিখে কি 12 তারিখে। তার মানে এই নয় যে প্রতিবাদ থেমে গেল, কারণ এই বিচার যতক্ষণ না আমাদের বোনটা পাবে, আমাদের এই বিচার, আমাদের এই দাবি চলতেই থাকবে সুপ্রিম কোর্টের কাছে, যে একটা রায় সিবিআইর কাছে, যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। এবং আমরা যারা দুর্গাপুজো করি, আমরা দুর্গা চাইছি মা দুর্গা এসে এই অসুরকে বিনাশ করবে, কারণ আমরা তো সেই জন্যই দুর্গাপুজো করি, যে আজকে আমাদের পাড়ার মঙ্গলের জন্য, পাড়ার, এটা একটা সার্বজনীন পুজো, সারা পাড়ার লোক এখানে এসে অঞ্জলি দেয়, সারা পাড়ার লোক এখানে এসে পুজো দেয়। কি জন্য দেয়? যে সারা বছর তারা যেন সুরক্ষিত থাকে, তারা যেন মঙ্গলে থাকে। তো এই জিনিসটা তো বন্ধ করতে পারি না আমরা। পাড়ার সুরক্ষাটা তো দরকার সব পরিবারের। আমি তো আজকে গণেশ পুজোর জায়গায় গিয়ে আমি তো হাত জোর করে তাকে বলছি যে আমার ব্যবসাটা যেন সামনের বছর ভালো যায়। সিমিলারলি যখন দুর্গাপুজো হবে, এই যে মানুষগুলো এসে পুজো দেবে, এই পুজো দেওয়াটা তো দরকার। মানুষের একটা কি বলবো, একটা শান্তির জায়গা। আজকে সিঁদুর খেলা মানে কি, মানুষ আজকে মহিলারা সিঁদুর খেলছে যে আমার স্বামী যেন সুরক্ষিত থাকে, তার দীর্ঘ আয়ুর জন্য। তো এটা তো একটা আচার, এটা তো আমরা বন্ধ করতে পারবো না। এইবার এর মধ্যে দিয়েই যদি আমরা প্রতিবাদটা নানাভাবে তুলে ধরি, জনগণ রয়েছে আমাদের সাথে, যত মানুষ আসছে, আমরা নানা রকম ভাবছি যে কিভাবে এই প্রতিবাদটাকে চালিয়ে নিয়ে যাব। এবং শুধু পুজো হয়ে গেল, তারপর এই যতক্ষণ না সুপ্রিম কোর্ট বা সিবিআই একটা কিছু রায় দিচ্ছেন, আমরা কিন্তু থেমে থাকব না। তার মানে ধ্রুবদা, এইবারের পুজো প্রতিবাদের পুজো। দেখুন, মানুষ যখন প্রতিবাদ করে বা করে না, সেটা না কারুর পক্ষে বলাটা উচিত নয় এবং সম্ভবও নয় যে ওই প্রতিবাদটা হবেই বা ওই প্রতিবাদটা হবে না। যদি কোনো প্রতিবাদ তৈরি করানো হয় তাহলে সেটা প্রতিবাদ নয়, আর যদি কোনো প্রতিবাদকে বন্ধ করিয়ে দেওয়া হয় তাহলে সেটাও প্রতিবাদের ওই ভাষা নয়। এটা মানুষ বিচার করুক, পুজোর সময় প্রতিবাদ হবে না হবে না, সেইটা এখনো পর্যন্ত মানুষ যেভাবে বিচার করছে মানুষ বিচার করুক। কিন্তু যখন এটা প্রশ্ন অর্থনীতির, তখন এই বিবেচনা, প্রতিবাদের নমুনা আমরা দেখাচ্ছি এই গণেশ পুজোতেও, সেখানে মণ্ডপে আমরা সেই বার্তা সামনে রেখেছি। পুজো যখন অনেক বেশি অর্থনীতি, তখন এই বিবেচনা করার সময় যুক্তিটা যেন আমরা ভুলে না যাই। এটাই হচ্ছে আমাদের, দেখুন আমরা বাঙালিরা, আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি বা আমরা যারা মনে করি যে সত্যি আমরা তো ইন্টালেকচুয়াল, আমরা কিন্তু শুধুমাত্র কয়েনের একটা পিঠ চিরকাল দেখে আসিনি বলেই তো আমাদের সেই গর্ববোধটা আমাদের মধ্যে রয়েছে। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পুজোয় প্রতিবাদ হবে কি হবে না, সেই প্রতিবাদের ভাষা মানুষ ঠিক করবে। আজকে আমি আমার কথা বলতে পারি, কিন্তু সমষ্টিগত মানুষ কালকের ডেটে প্রতিবাদ করবে সেটাও আমি বলতে পারি না তুমি করো, বা কেউ যদি করতে না চায় তাকেও আমি বলতে পারি না তুমি করছো না কেন। ঠিক, মানুষকে মানুষের জায়গায় ছেড়ে দিই আমরা। ঠিক, আমি এই জায়গা থেকেই প্রবীরবাবুর কাছে যাব, যে প্রতিবাদের যে ধারাটা নিঃসন্দেহে পুজোয় প্রভাব পড়বে এ কথা বলার অপেক্ষায় নয়। গণেশ পুজোতে আমরা তার প্রভাব দেখেছি, কিন্তু অন্যান্য বারের থেকে এইবার বিষয়টা একদমই আলাদা হতে চলেছে বলে কি আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার স্মরণকালে আমি যতখানি যা দেখেছি, এটা খানিকটা ব্যতিক্রমী ঘটনা এবং সিচুয়েশন বলেই মনে হচ্ছে, যেটা খানিকটা যেন স্বতঃস্ফূর্তভাবেই বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে পরিলক্ষিত হচ্ছে। এবং এটার একটা অর্থনৈতিক ইম্প্যাক্ট, অর্থাৎ যেটা আপনাকে বললাম আগে, যে পুজোটা হচ্ছে আনন্দের উৎসব, সারা বছর আমরা এই পুজোর জন্য মুখিয়ে থাকি। এখন আনন্দের বহিঃপ্রকাশটাই যদি মন থেকে না এলো, সেটা তো সে শপিং বলুন, ফুডিং বলুন, আর অন্য এক্সপেন্ডিচার বলুন, কোনো না কোনো ভাবে হয়তো ইম্প্যাক্ট করলেও করতে পারে। এবং শুভবাবু যেটা বললেন, প্রান্তিক মানুষের জন্য এটা একটা খুবই একটা দুশ্চিন্তার ব্যাপার, বিকজ প্যান্ডেল, লাইট এবং প্রতিমা তৈরি, ঢাকি, বিসর্জনের বাবুঘাটের কুলি যারা থাকে বাসে করে নিয়ে যায়, মানে এই এন্টায়ার চেইন যে ব্যাপারটা, এক্সপেন্ডিচার কম হলে যারা বিত্তবান তাদের
আনন্দটা তারা কাটেল করবেন, এক্সপেন্ডিচারটা কম করবে। কিন্তু যে জব ক্রিয়েশন, অর্থনৈতিক যে ব্যাপারটা, যে মাল্টিপ্লায়ারের যে ব্যাপারটা, সেইটা যদি এফেক্ট করে, যে অনুষ্ঠানটা একটা 5%, ক্লোজ টু 5% জিডিপির কন্ট্রিবিউশন, এটা অর্থনৈতিকভাবে চিন্তা করলে কিন্তু খুবই একটা দুশ্চিন্তার ব্যাপার। এটা আমার অবশ্যই মনে হয়। তার মানে অঞ্জনদা, যদি আমরা যদি জৌলুস কমাই, তার মানে তো ধরুন আমি হচ্ছে 5টা লাইটের জায়গায় 1টা লাইট লাগালাম, কিন্তু এটাও তো ভাবার, ওই 4টে লাইট আরও 4 জনের কি 4টে পরিবারের কর্মসংস্থান। মানে বিষয়টা খুব মানে গোলমেলে না, মানে আমরা চাইছি না যে জৌলুস থাকুক, অথচ যা পরিস্থিতি তাতে জৌলুস থাকার কথা নয়। কিন্তু আবার এটাও ঠিক যে বিষয়টা খুব দ্বিধাগ্রস্ততার মধ্যে দিয়ে একটা যাওয়ার মতন সিচুয়েশন, মানে এরকম অদ্ভুত সিচুয়েশন আমি অন্তত আমরা কেউই হয়তো ফেস করতে পারিনি। আমি এই জায়গা থেকে আপনার কাছে আসবো যে এই পরিস্থিতিতে বিবেচনা করে আপনারা দীর্ঘদিন ধরে দুর্গাপুজো করছেন, আপনারা ঠিক কী ভাবছেন এখন? মানে অন্যান্য জায়গাগুলো মানে সামাল দিয়ে বিষয়টা কিভাবে কি করা যায়? এবং অবশ্যই যে কথাটা বলার, যেটা অরিজিৎদাও বলছি, আমরা প্রত্যেকে বলছি, দাবি ছাড়লে চলবে না, রাস্তা ছাড়লে চলবে না। আমরা একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম অঞ্জনদা বিরতির আগে, যে অদ্ভুত একটা পরিস্থিতি, আমরা এই পরিস্থিতির মধ্যে কখনো পড়িনি। এটা ঠিক যে জৌলুস মানে যে আড়ম্বর, লোক দেখানি, বিশাল উৎসব, আনন্দ ফুর্তি, তা নয়। আমরা বারবার যেটা নিয়ে আলোচনা করলাম যে একটা মস্ত বড় অর্থনীতির চাকা ঘোরে, এবং যেটা ধ্রুবদা যে ছবিগুলো দেখালো, যে ঘুগনি বিক্রি করছেন যিনি আলো লাগাচ্ছেন, প্যান্ডেল তৈরি করছেন, প্রত্যেক ছোট ছোট মানুষগুলো, আমরা হয়তো তাদের কথা হয়তো ভেবেও দেখি না, আমরা আমাদের আনন্দটা দেখি, কিন্তু তারাও সামিল, তারাও হয়তো এখন জি 24 ঘন্টা দেখছেন, তারাও ভাবছেন কি হবে। দেখুন, দুর্গা পুজোটা হচ্ছে একটা বাঙালির আবেগ, একটা আবেগের জায়গা। এবং আজকে শুধু বাংলার সবচেয়ে বড় উৎসবই নয়, আজকে ইউনেস্কোর এই তকমার জন্যে সারা পৃথিবী আমাদের দুর্গাপুজোর দিকে তাকিয়ে আছে। কলকাতার দুর্গাপুজো, যেটা আজকে ইউনেস্কো হেরিটেজ তকমা প্রাপ্ত। তো এই যে সারা বছর এই যে কলকাতা একটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ওপেন আর্ট ইনস্টলেশন সারা পৃথিবীর, মানে রিও কার্নিভাল আপনারা শুনেছেন, টমেটোনো শুনেছেন, কিন্তু আজকে কিন্তু পশ্চিমবঙ্গ সে জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আজকে আমাদের কত বড় গর্ব। তো সেই জায়গাটাকেও তো ভাবতে হবে, সারা পৃথিবী তাকিয়ে আছে আজকে দুর্গাপুজোর দিকে। আর এই যে ঘটনাটা, এটা একটা আকস্মিক ঘটনা। আমরা যারা দুর্গাপুজো করি, আমাদের প্ল্যানিংটা কিন্তু একটা পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমাদের পরবর্তী পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। কাজেই হঠাৎ একটা সত্যিকারের একটা দুর্ভাগ্য, একটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু হঠাৎ করে এরকম প্ল্যানিং তো চেঞ্জ করা যায় না, আমাদের পরিকল্পনা শুরু হয়ে যায় কিন্তু একটা পুজো শেষ হওয়ার সাথে সাথেই। তো আজকে যে প্ল্যানিং নিয়ে আমি হয়তো 3 মাস আগে থেকে প্যান্ডেলটা শুরু করেছি, সেখানে যেটা আপনি বললেন যে 2টো লাইট কম লাগালে বা একটা লাইট, সেটা কোনো সলিউশন বা সেটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। এবং দুর্গাপুজোর সাথে আজকে এই প্রতিবাদ ব্যাপারটাকে জড়ানোটাও আমার মনে হয় এটা কিছু স্বার্থান্বেষী লোকের উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা কি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হচ্ছে, সেটা আমি জানি না। বাট এইটা দুর্গাপুজোকে এই প্রতিবাদের ভাষা হিসেবে এটা হতে পারে না, এটা আমার মনে হয় এটা। তো কারণ দুর্গাপুজো একটা পশ্চিমবঙ্গ তথা বাঙালির গর্ব, এটা আমাদের সবচেয়ে বড় উৎসব। তার মানে এখানে উদ্যোক্তাদের মধ্যে একটা দ্বিমত দেখা যাচ্ছে। না, দ্বিমত নয়, ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে রয়েছি, মানে আর মাত্র 30 দিন বাকি দুর্গাপুজোর। এবার আমাদের যারা কনসেপ্ট নিয়ে পুজো করি বা এখানে বলা হচ্ছে যে আমরা যাতে আবার সাবেকি পুজো বা ছোট করে পুজোটা করি, কিন্তু এখন এই মুহূর্তে যখন একটা 70% পুজো কমপ্লিশনে হয়ে গেছে, আমাদের টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, জিনিসপত্র তৈরি হয়ে গেছে, সেখান থেকে যদি আমি বলি একটা লাইট কমিয়ে দাও, সেটা কিন্তু জায়গাটায় দাঁড়াবে না। মানে আমার কথা হচ্ছে যে আমরা এখন জলে নেমে পড়েছি, আমাদের সাঁতরে ওপারে যেতে হবে। প্যান্ডেলে 40টা লোক কাজ করছে, কালকে আমি প্রতিবাদ দেখিয়ে তাকে 20টা লোক করলে আমার প্যান্ডেলটা হবে না। তো মানে আমাদের এখন সাঁতরে ওপারে যেতে হবে। ওই 20টা লোককে যদি আমরা সরিয়ে দিই, তাদের পেটেও তো লাথি মারা। একদমই আমি সেই জায়গাটাই বলতে চাইছি। এবং আমি সেখানেই বলছি যে ধরুন আজকে হঠাৎ করে চাকরিটা চলে গেল, ঠিক আছে,
আমি কাজে নেই আমার কাছে, তখন পুজোর মুখে তাদের আমার মানসিক অবস্থাটা কি হবে যে আমার পুজোর মুখে যেখানে আমি আনন্দ বা একটা কিছু পরিকল্পনা ছিল, হঠাৎ করে আমাকে বললো না তোমাকে কিন্তু এবারে আমরা বোনাসটা দিতে আর পারি। যেখানে সে তাকিয়ে আছে সারা বছর ওই পুজোর কটা দিনের রোজগারের ওপরই, সেটাই তো ওদের কাছে এটাই বোনাস না। কিন্তু ধ্রুবদা, যদি যারা এখন দেখছেন তাদের মধ্যে কেউ যদি প্রশ্ন করেন আপনারা এই ধরনের যুক্তি সাজিয়ে গোটা বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা পুজোর সাফাই গাইছেন, এটা হতে পারে না? আমি এই একটাই কথা বলছি যে কোনোভাবে যেন পশ্চিমবঙ্গের বুকে প্রতিবাদ বনাম দুর্গাপুজো না হয়ে যায়। সেই জায়গাটাই যদি চলে যায় তাহলে কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে প্রশ্নটা তা নয়। প্রশ্নটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই অর্থনৈতিক কোনো কিন্তু প্র্যাকটিক্যালি কোনো রাজনৈতিক দলের অর্থনীতি নয়, এবং জনমানুষের অর্থনীতি। 1 কোটি প্রত্যন্ত লোক যারা দুর্গাপুজোর সাথে ডাইরেক্টলি ইনভলভ বিভিন্নভাবে, যেটা আমি বললাম, প্যান্ডেল কর্মী, ইলেকট্রিশিয়ান, ঢাকি, প্রতিমা বাহক থেকে শুরু করে সবাই কিন্তু প্রত্যন্ত গ্রাম থেকে আসে এবং সারা বছর এরা তাকিয়ে থাকে দুর্গাপুজোর দিকে। একটা বিশাল বড় ইকোনমি। আমাদের উনি আছেন, উনিও বললেন ব্যাপারটা, প্রবীরবাবু তো বলছেন। এবং আমরা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রেখেছিলাম যেটা, যে এবারের পুজোতেও কি থেকে যাবে প্রতিবাদ? অধিকাংশ মানুষ কিন্তু বলছেন হ্যাঁ, হ্যাঁ থাকবে তো, সব স্তরের মানুষ নিশ্চয়ই থাকবে। দেখুন প্রতিবাদ ও যেটা বললো এটা তো মানুষ ঠিক করবে। আজকে আমরা একটা কাজ করে যাচ্ছি, এটা একটা ব্যবসা চলছে, মানে আমার কাজকর্ম চলছে, এবার মানুষ ঠিক করবে যে কোন সময়। আমি তো সেটাই বললাম না যে 14ই আগস্টে যেটা আমরা করেছি সেটা আরো বড় করে আমরা এই দুদিন আগে দেখলাম। এবার কালকে কি আসছে, যেমন 8 তারিখে শুনছি সারা পৃথিবী জুড়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হচ্ছে। তো মানুষ ঠিক করবে যে প্রতিবাদের জায়গাটা কোথায় যাচ্ছে, কিন্তু তার জন্য কাজটা বন্ধ করে একটা ওইখানে একটা হঠাৎ বন্ধ ডেকে দেওয়ার মতন, যে আজকে এই ঘটনাটা ঘটেছে একটা বন্ধ ডেকে দাও, কিন্তু সেটা তো ওই ঘটনাটার কোনো হেল্প করবে না। আজকে যেমন আজকের দিনে আমরা একটা রিলিফ পেয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে আর বন্ধ হয় না, আমাদের হঠাৎ করে দুম করে অফিস বন্ধ হয়ে যায় না। তো সেইখানে দাঁড়িয়ে এটাও কিন্তু আজকে যারা এই কথাটা তুলছে তারা এই বন্ধ ডাকার মতনই ব্যাপারটা হচ্ছে যে বন্ধ করে দাও, কিন্তু সেটাতে মানুষ তাতে কি অভয়ার বিচার পাবে না? আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করব অভয়ার বিচার জন্য। আজকে এই যে আমরা রাস্তায় বা মোড়ের মাথায় দাঁড়িয়ে যে বিচারটা চাইছি সেটা তো ওই প্ল্যাটফর্মটাও হতে পারে, সেটা কেন হবে না? ঠিক ঠিক। আমার আর একটা বিরতির সময় হয়েছে, ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমি ধ্রুবদার কাছেই আসবো। এবার কি তাহলে আমরা একটা নতুন ধরনের দুর্গাপুজো দেখতে চলেছি, যে আবহটা একেবারে অন্যরকম হতে চলেছে? দেখুন, এটা তো সত্যি ঘটনা যে এই মুহূর্তে যে আবহ, সেই আবহর সাথে আমরা একদমই পরিচিত নই। অ্যাটলিস্ট বাংলায় আমরা যারা থাকি আমরা এই আবহাওয়ার সাথে পরিচিত নই। দিল্লিতে কোনো এক সময় এই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা সেই সময় দিল্লিতে পৌঁছাতে পারিনি, কিন্তু সেই নিন্দার ঝড় সেই সময় আমরাও তুলেছিলাম এখান থেকে। কিন্তু প্রশ্নটা যে জায়গাতে, সেই জায়গাতে আমরা বারবার ধরে ওই একটা কথা যেটা বললাম একটু আগে, যে কোনোভাবেই যেন এটা দুর্গাপুজো বনাম যেন এই যে আবহ সেইটা না হয়ে যায়। কারণ দুর্গাপুজোর স্থান সম্পূর্ণরূপে আলাদা। এই পুজোটা মানে যদি শুধুমাত্র একটা মায়ের পুজো হতো, এই পুজোটা মানে যদি শুধু আমাদের বসে নিছক গল্প আড্ডা হতো, তাতে কোথাও সেটা একটু কম হলো কি বেশি হলো তাতে কোনো প্রশ্ন ছিল না। প্রশ্নটা হচ্ছে এর সাথে জড়িয়ে রয়েছে কিন্তু হাজারো হাজারো লাখো মানুষের রুটি রুজি। সেই রুটি রুজির প্রশ্ন যখন এটা প্রশ্ন যে আমার ইকোনমির জিডিপির কত পার্সেন্ট আমি গ্রোথ নিতে পারবো, কত পার্সেন্ট নিতে পারবো না, সেই সময় কিন্তু আমাদেরকে বারবার প্রত্যেককে ভাবতে হবে যে এই পুজোর এবং পুজোর অর্থনীতিকে আমরা সঠিক দিশায় কোথায় নিয়ে যেতে পারছি, যেটা আগামী দিনের কিন্তু আমাদের একটা অর্থনৈতিক স্থাপত্য তৈরি করবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি আজকের দিনে বিপণন, আজকের দিনে বিজনেস যেদিকে যাচ্ছে, সেই দিকে যদি একটা সোর্স অফ বিজনেস যদি কোনোভাবে চলে যায়, সেই বিজনেসকে কিন্তু ফিরিয়ে আনা ভীষণ 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 টাফ। সুতরাং যে চাকাটা চলছে অর্থনীতির, সেই চাকাটাকে বাধাপ্রাপ্ত না করে আমরা এর অন্য কোনো রাস্তা তৈরি করতে পারি কিনা, সেটাই তো আমাদের কাছে সবথেকে বড় উদাহরণ হয়ে থাকবে। কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় থাকি। একদমই। আমি এই জায়গা থেকে প্রবীর কাছে আসবো। যদি এরকম হয়ে যায়, আমরা জানি না পরিস্থিতি কোন দিকে গড়াবে, সোমবার কি হবে, যে প্রতিবাদের ঝাঁজ অনেক বেড়ে গেল, তাতে ধাক্কা খেলো পুজো, ক্ষতি কাদের সব থেকে বেশি হবে? দেখুন, সারা বছরে পশ্চিমবঙ্গের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে 17 লক্ষ কোটি, আর 7 দিনে পুজোর সময় হয় 1 লক্ষ কোটি। সুতরাং
এর যে রেশিও, যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু সহজেই অনুমিত। কোনো কারণে যদি এবারকার পুজোর যে আবহ, তাতে বিক্রি, আনন্দ, কেনাকাটা, ভর্তি, পুডিং বা পুজো উদ্যোক্তাদের দ্বারা কোনো রকম ভাবে যদি কোনো কিছু ব্যয় সংকোচন, কোনো রকম ভাবে যদি কোনো কিছু প্রতিবন্ধকতার মধ্যে যায়, তাহলে তার যে আফটার এফেক্ট সেইটা কিন্তু অবশ্যই পড়বে, এবং যেটা প্রান্তিক স্তরের দিকে বেশি পড়বে, যারা এই সময়টার উপর অনেকাংশে তাদের বাৎসরিক ইনকামের উপরে ডিপেন্ড করে। সুতরাং ব্যক্তিগতভাবে আমি চাইবো পিওর ইকোনমিক এবং কমার্শিয়াল সেন্সে পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতি, তাতে করে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে পুজোটার জায়গাতেই রাখা যতখানি সম্ভব চেষ্টা করতে হবে, যাতে করে পশ্চিমবঙ্গের যে এই যে ম্যাসিভ যে ইকোনমিক ইম্প্যাক্ট, এই সময়টা যে একটা জব ক্রিয়েশন এবং ইকোনমিক যে একটা সৃষ্টি হয়, সেইটা যেন কোনোভাবেই বাধা না পায়, এটাই আমি চাই। আমি দুই পুজো উদ্যোক্তাকে দিয়েই শেষ করো বিষয়টা। এটা একটা অঞ্জনদা, যেরকম আমরা অরিন্দদার সাথে একটু আগে ব্রেকে আলোচনা করছিলাম, যেটা সাধারণ মানুষের কাছে কোথাও গিয়ে পুজো উদ্যোক্তা কোথাও একটা ভিলেনের মতন হয়ে গেছে, যে অনুদান তারা এত কয়েক হাজার টাকা অনুদান পাচ্ছেন, তারা এটা নিয়ে পুজোয় কি খরচ করবেন, তারা নিজের ক্লাবগুলোতে তারা ফুর্তি করবেন, এই করতে তারা পুজো করছেন, এইরকম একটা ধারণাও কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি যতদূর বহুদিন ধরে পুজো করছি, আমি যতদূর জানি, যারা দুর্গা পুজো করেন, অন্য পুজোর কথা বলতে পারবো না, যারা দুর্গা পুজো করেন, বহু এরকম সংগঠক আমি চিনি, যিনি হয়তো নিজের স্ত্রীর গয়না বন্ধক দিয়ে টাকা সংগ্রহ করে আনেন এবং এই আশায় করেন, পুজোটা বললাম না একটা পাগলামো, একটা আবেগ, যে যদি স্পন্সরশিপ আসে তাহলে হয়তো স্ত্রীর গয়নাগুলো ছাড়িয়ে আনতে পারবেন, এবং এরকমও ঘটনা জানি যে গয়না উনি ছাড়াতে পারেননি। কাজে যারা পুজো করেন তারা কিন্তু, দুর্গাপুজো সংগঠকদের কথা আমি বলতে পারি, তাদের মধ্যে আবেগটা কিন্তু এইভাবে কাজ করে। আর যেটা প্রতিবাদের কথা হচ্ছে, আজকে ধরুন 2022 সালে যখন কোভিড হয়েছিল, 2020 সালে যখন কোভিড হয়েছিল, তখন আমরা কিন্তু আগে থেকেই জানতাম যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পড়তে চলেছি। আমরাও কিন্তু দায়িত্ববান সংগঠক, এবং ওই কোভিডের সময় কিন্তু প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি তার প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি মানুষের পাশে ছিল। দুর্গাপুজো কমিটিগুলোই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিল, তারা অত্যন্ত দায়িত্ববান। কাজে আজকে পরিস্থিতিটা যেটা বললাম, হঠাৎ একটা আকস্মিক এরকম একটা নিন্দনীয় ঘটনা হয়েছে, আমরা সবাই দুর্গাপুজো সংগঠকরা সবাই এর প্রতিবাদ করছি, কিন্তু যেটা বললাম, আমাদের সাথে যারা আমাদের প্যান্ডেলে কাজ করছেন বা একটা বিরাট বড় একটা অর্থনীতি জড়িয়ে আছে, সেখানেও কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে আমাদের। তাদের কিন্তু সারা বছরের পেটে লাথি আমরা মারতে পারি না, সারা বছর তারা তাকিয়ে থাকে এই দুর্গাপুজোর দিকে। ঠিক, তো সেই ব্যাপারটা আজকে এই আকস্মিক ঘটনায় আর কি, আজকে যেটা বললাম যে হঠাৎ করে আমরা তো পরিকল্পনা চেঞ্জ করা সম্ভব নয়। এটা আরো পরিষ্কার হবে, আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই যে মণ্ডপে যারা কাজ করছে তাদের নিয়ে একটা প্রতিবেদন তৈরি করুন, যে এই যে মানুষগুলো কি বলছে। আপনি তো আমরা করেছি আমাদের পুজো আসছে বলে যে অনুষ্ঠান হয়, তাতে আমরা দেখাই, তাতে এটাও আমরা দেখিয়েছি যে কিভাবে কোথা থেকে মানুষ আসেন এই কলকাতা শহরে বা এই মফস্বলগুলোতে একটু কাজ করতে। তারা কি চাইছে, মানে তাদের, আমরা তো জানি তারা কি চাইছে, কারণ তাদের সাথে তো আমাদের এভরিডে ইন্টারাক্ট হচ্ছে। তারা একটা কথা বলছে, বাবু আমার মানে টাকাটা পাবো তো, বাবু আমি এই ব্যাপারটা প্ল্যান করে রেখেছি, এটা আমার হবে তো। এই যে ওদের মধ্যেও যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা আমরা যখন ওদের দিকে তাকাচ্ছি, ওদের পরিবারের দিকে তাকাচ্ছি, তখন আমাদের অবস্থার আজকে যে আমরা যে আলোচনা করছি, যে আমরা ইম্পর্টেন্ট কোন দায়বদ্ধতার জায়গা থেকে আপনারাও করছেন, যে ঘটনাটা হলো ওই রকম একটা 8-9-10 তারিখের ওই সময়, 19 তারিখ থেকে সম্ভবত আপনারা পুজো আসতে শুরু করেছেন, কারণ এই প্রান্তিক মানুষগুলোর প্রতি আপনাদেরও একটা চরম দায়বদ্ধতা, আমাদের সবার দায়বদ্ধতা। এবং বলে রাখি, আমাদের এর জন্য সমালোচনা কিন্তু শুনতে হয়েছে, অনেকে অনেক কটু কথা বলেছে, আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমরা বুঝি কোন দায়বদ্ধতা, কিন্তু দায়বদ্ধতাটা আমরা ছাড়াতে পারি না। একদমই তাই। কিন্তু এদের নিয়ে একটা, কিন্তু আপনাদের একটা স্পেসিফিক এই মণ্ডপে যারা কাজ করছে, বা এই ফুচকাওয়ালাটা, বা আজকে যে ঢাকিটা, বা আজকে যে এই যে দর্জিটা, বা এই গড়িয়াটের হকারটা, আজকে ওরা কি বলছে, তাদের নিয়ে আপনাদের একটা প্রতিবেদন হওয়া উচিত, তাহলে মানুষ বুঝতে পারবে। আজকে আমরা হয়তো ভিলেন হয়ে গেছি যে আমরা কেন পুজো ছোট করছি না বা বন্ধ করছি না, আমাদের হাতটা যে কতটা বাঁধা, তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। নিউ মার্কেটের সামনে আনসারি নামের একজন হকার, যে কিনা ব্যাগ বিক্রি করে,
4 লক্ষ টাকা মহাজনের থেকে ধার নিয়েছে, নিয়ে জিনিস কিনেছে, এই পুজোতে সে বিক্রি করবে, হাউ হাউ করে কাজ যে 3 দিন আগে, সেটাই সেই ছবি পর্যন্ত আমরা দেখেছি। এই প্রতিবেদনটা আপনাদের, এই ছবিটা আমাদের জনগণের কাছে তুলে দেওয়া উচিত, যারা বলছে যে পুজো বন্ধ হওয়া উচিত। ঠিক না, আমরা কখনোই বলবো না যে পুজো বন্ধ হওয়া উচিত। আমরা চাইবো পুজো হোক, প্রতিবাদও সঙ্গে থাকুক। এক মেয়ের, এক মায়ের, তাদের ঘরে অন্ধকার, তাদের ঘরে কান্না, আমরা তাদের পাশে আছি, পাশে থাকবো, কিন্তু আরও অনেক মেয়েকে কাঁদিয়ে, অনেক মাকে কাঁদিয়ে তো কোনো লাভ নেই। ফলে পুজো থাকুক, প্রতিবাদ থাকুক, একসঙ্গে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুক জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।